আসসালামু আলাইকুম প্রিয় স্টুডেন্ট, তোমাদের যে ধারাবাহিকভাবে ক্লাসগুলো চলতেছিল ওগুলার হচ্ছে কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের প্রথম লেকচার আমরা করিয়েছি এবং হচ্ছে দ্বিতীয় লেকচার আজকে। তো তোমরা প্রথম লেকচার কে কি করছো কমেন্ট করে আমাকে বলবা, এবং দ্বিতীয় লেকচারে আমরা চলে আসছি। এই লেকচারে আমরা হচ্ছে অভিকর্ষ বল দ্বারা কাজ বা অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ আমরা পড়বো। প্রথম লেকচারে হচ্ছে আমরা কাজ করেছিলাম যে সরলরৈখিক পথে বা অভিলম্বিক ভাবে বল ক্রিয়া করলে কেমন কাজ হয় সেটা আমরা করছিলাম। তো চলো এটা আমরা শুরু করি। ওকে, তোমরা হেডলাইন দিয়ে ফেলো, হেডলাইন দাও অভিকর্ষ বলের অভিকর্ষ বল দ্বারা বা হচ্ছে বিরুদ্ধে বিরুদ্ধে কাজ। অভিকর্ষ বল দ্বারা বা অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ বলতে আমরা কি বুঝি? একটা জিনিস তুমি যদি উপরে একটা ধরে রাখো একটা বস্তুকে, তাহলে বস্তুটাকে যদি ছেড়ে দাও কি করবে? নিচে পড়ে যাবে, তাই না? এই যে নিচে পড়ে যাবে। নিচে কেন পড়ে যাচ্ছে বলো তো? এই জায়গা তো ভেসে থাকতে পারতো, না ভেসে নিচে পড়ে যাচ্ছে কিসের জন্য? কারণ অভিকর্ষ ত্বরণ একটা নিচে দিয়ে কাজ করতেছে, তাই না? এই যে অভিকর্ষ ত্বরণ যে নিচে দিয়ে কাজ করতেছে এবং বস্তুটাতে একটা ভর আছে, তাই না? এই যে ভরটার উপর যে অভিকর্ষ ত্বরণটা কাজ করতেছে, ভরের কারণে যে নিচেটা পড়ে যাচ্ছে, এই যে অভিকর্ষ ত্বরণের কারণে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে অভিকর্ষ বল দ্বারা কাজ। বুঝছো? এটাকে মেইনলি বোঝাই। কিন্তু আমি তোমাদের বলছিলাম যে ভাইয়া অভিকর্ষ বল দ্বারা কাজ অলওয়েজ শূন্য হয়। তো সেক্ষেত্রে কেসটা কেমন ছিল দেখো তো। সেক্ষেত্রে কেসটা ছিল এটা একটা বস্তু, অভিকর্ষ ত্বরণ নিচের দিকে কাজ করতেছে জি, কিন্তু আমাদের স্মরণ করতেছে এই পারে এস। দেখো তো, একটা আর একটা কি 90 ডিগ্রি না? তো এই কেসে হয় সব সময় অলওয়েজ অভিকর্ষ বল দ্বারা কাজ শূন্য। কিন্তু আমাদের কি এই কেস না। কোন কেস চলো দেখাই। অভিকর্ষ বল দ্বারা কাজ বের করবো আমরা আগে। ওকে, বল দ্বারা আমরা আগে দেখবো। চলো, বল দ্বারা কাজ কিরকম হবে। এটা হচ্ছে আমাদের একটা বস্তু। ওকে, এটা হচ্ছে আমাদের একটা বস্তু। আচ্ছা, বল দ্বারা বা বিরোধী একসাথে করি, নিচ থেকে উপরে বা উপর থেকে নিচে। ওকে, হেডলাইনটা আমরা চেঞ্জ করি। বস্তুকে নিচ থেকে উপরে উঠাবো। ওকে, নিচ থেকে উপরে। বুঝতেছো? বস্তুটা নিচে ছিল, নিচ থেকে আমরা উপরে উঠাবো। এটা হচ্ছে বস্তুটা সারফেস ধরো, এটা হচ্ছে তল। ওকে, এটা হচ্ছে তল, এটা হচ্ছে তল। এই তলের উপর বস্তুটা ছিল। এই তল থেকে আমরা বস্তুটাকে উপরে উঠাবো। ওকে, উপরে উঠাবো। উপরে উঠাইয়া আমরা এই পর্যন্ত নিয়ে আসলাম। বস্তুটা নিচে ছিল, নিচ থেকে আমরা এই পর্যন্ত উপরে উঠে নিয়ে আসলাম। এই যে দেখো, নিচ থেকে যে আমরা বস্তুটা উপরে নিয়ে গেলাম, আমাদের কি নিচ থেকে বল দেওয়া লাগছে না? নিচ থেকে কি আমরা বল দিছি না? নিচ থেকে আমরা উপর দিকে টেনে যদি বলটা না দিতাম, দেখো তো, নিচ থেকে উপর দিকে যদি আমরা বলটা না দিতাম, তাহলে বস্তুটা কি যাইতো? উপরে কি উঠতো? উপরে উঠতোই না। কারণ নিচের দিকে হচ্ছে বস্তুটার বল ক্রিয়া করতেছে। কি বল ক্রিয়া করতেছে? বস্তুর একটা ভর ছিল এম, এবং নিচের দিকে অভিকর্ষ ত্বরণ জি ক্রিয়া করতেছে। মানে কি নিচের দিকে এম জি ক্রিয়া করতেছে, এম জি বলে নিচের দিকে ক্রিয়া করতেছে। ওকে, এবং আমরা উপরে দিলাম হচ্ছে এফ বল। এফ বল আমরা দিলাম একটা উপর দিকে উঠানোর জন্য। ওকে, এখন তোমরা সবসময় মনে রাখবা যে এই যে নিচ থেকে যে উপরে উঠায় আমরা বস্তুটা, এটা সবসময় সমবেগে কাজ হয়। ওকে, এটা সমবেগে, সবসময় মনে রাখবা, সমবেগে, সমবেগে। ওকে, এখন তোমরা বলতে পারো ভাইয়া সমবেগে তো কোনো কাজই হয় না। সমবেগ কখন হয়? যখন আমাদের বলটা শূন্য হয়, তাই না? এই ক্ষেত্রেও যখন তোমাদের বলবে যে নিট কাজ কত, তখন হচ্ছে মোট কাজ কিন্তু শূন্য হয়ে যাবে, বুঝছো? মোট কাজ শূন্য হয়ে যাবে। কিন্তু অভিকর্ষ বল দ্বারা যখন কাজ বলবে তখন নিচের দিকে তোমাদের কাজ বের করতে হবে, যখন আমাদের বল দ্বারা বলবে তখন উপর দিকে আমাদের কাজ বের করতে হবে। কারণ আমরা এখানে তো বল প্রয়োগ করছি, তাই না? বল প্রয়োগ কিন্তু করতেছি। কিন্তু যখন নিট বল বলবে তখন উপর নিচ কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। তখন আমাদের নিট বলটা হয়ে যাবে শূন্য। কিন্তু নিট বল দ্বারা যদি কাজ আমাদের না বলে, বলে যে তোমার, তুমি যে বলটা দিছো উপরে উঠানোর জন্য বস্তুটাকে, তোমার বল দ্বারা কৃত কাজ কত, তখন তো একটা মান আসবে। ওকে, কিভাবে আমি তোমাকে দেখাই দিচ্ছি। প্রথমে এই জায়গাতে বস্তুটা ছিল, ভালো করে খেয়াল করো। বস্তুটা আমরা উপরে উঠাবো। এখন নিচে এমজি যে পরিমাণ বল কাজ করতেছে, আমরা উপরে যদি সে পরিমাণ বল দিই, তাহলে বস্তুটা কি এখান থেকে নড়বে? নড়বে না, স্থির হয়ে থাকবে। তো প্রথমে সর্বপ্রথম আমরা অল্প একটু বল, সামান্য একটু বল একটু বেশি দিব। কার থেকে? এমজি থেকে একটু বেশি দিব। একটু বেশি দেওয়ার পর যখন বস্তুটা কেবল চলতে শুরু করছে উপর দিকে, তখন কি করবো আমরা হচ্ছে তারপরে
এফ এবং এমজি সমান করে দিব। এই যে আমরা একটু যে বলটা দিলাম প্রথমে, সামান্য পরিমাণ একটু বেশি বল দিলাম, একটু বেশি বল দিলে তো চলতে শুরু করবে। চলতে শুরু করার পর যদি আমরা দুটা বেগ বা দুটা বল যদি সমান করে দিই, তাহলে কি হয়, সমবেগে চলতে শুরু করে, তাই না? সমবেগে যদি চলতে শুরু করে তাহলে উপরে তো যেতেই থাকবে। তো আমরা যে প্রথমে একটু বল দিলাম, সে বলটাকে আমরা কি করবো, অ্যাভয়েড করবো, যে আমরা একটু বেশি বল দিচ্ছি সেটা আমরা ধরবো না, ধরবো যে প্রথম থেকে সমান সমান বল ছিল, বুঝছো? কিন্তু একটু যদি বল বেশি না দিই, তাহলে চিন্তা করো তো, এই জায়গা থেকে বস্তুর উপরে উঠবে, কখনো উঠবে না, তাই না? ওকে, তাহলে হচ্ছে উপরে গেল বস্তুটা, কতখানি উচ্চতায় গেল, এই উচ্চতায় গেল নিচ থেকে, তাই না? ওকে, এখন দেখো আমরা কোন দিকে বল দিচ্ছি, আমরা বল দিচ্ছি উপর দিকে, তাই না? সরণ কোন দিকে হচ্ছে, সরণ হচ্ছে নিচ থেকে উপর দিকে, তাহলে উপর দিকে কাজ কি হবে, পজিটিভ, তাই না? আমরা কাজ সমান কি জানি, ডাব্লিউ ইজ ইকাল টু এফ ইন্টু এস, তাই না? দেখো যেই দিকে বল দিচ্ছি সেই দিকেই সরণ হচ্ছে, তাই না? উপর দিকে বল দিচ্ছি উপর দিকেই সরণ হচ্ছে, তাহলে কি ডাব্লিউ ইজ ইকাল টু এফ ইন্টু এস। কিন্তু দেখো এই যেখানে খেয়াল করো, আমরা যে বলটা দিচ্ছি এফ, এফ বলটা কিসের সমান বলো তো, এমজি সমান, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি না এটা, এফ ইজ ইকাল টু কি এমজি লিখতে পারি না, এমজি। এবং দেখো নিচ থেকে উপরে উচ্চতা কত, সরণ কতটুকু ঘটতেছে দেখো তো, এইচ, তাই না? এবং এইচ, দেখো এটা হচ্ছে আমাদের ফর্মুলা, বুঝছো? এটা হচ্ছে আমাদের কাজের ফর্মুলা। যখন নিচ থেকে উপরে যাচ্ছে, দেখো আমরা উপরে বল দিচ্ছি না, উপরে বল দিচ্ছি, সরণ ঘটতেছে কোন দিকে, উপর দিকে, তাহলে আমাদের কাজ কি হবে, পজিটিভ। আর দেখো আমরা আমাদের বল দ্বারা কৃত কাজ কি হলো, পজিটিভ, তাই না? এখন অভিকর্ষ বল তো সবসময় নিচের দিকে কাজ করে, তাই না? তাহলে অভিকর্ষ বল দ্বারা কাজ কি, আচ্ছা আমাদের ডাব্লিউ এফ দি, মানে আমাদের দ্বারা কাজ, ওকে? অভিকর্ষ বল দ্বারা কাজ দেখো, ডাব্লিউ জি, ডাব্লিউ জি ইজ ইকাল টু হচ্ছে এফ ইন্টু এস, না? এফ ইন্টু এস। কিন্তু তুমি একটা জিনিস খেয়াল করো, অভিকর্ষ বল কিন্তু সবসময় নিচের দিকে কাজ করতেছে, এই ক্ষেত্রে দেখো সবসময় নিচের দিকে কাজ করতেছে, কিন্তু বস্তুটা উঠতেছে কোন দিকে, উপর দিকে। তাহলে একটা আরেকটার বিপরীত না, সরণ করতেছে উপরে, কিন্তু আমাদের বল হচ্ছে নিচে, যেটা অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ, তাহলে সেটা কি হবে, নেগেটিভ হবে। তাহলে সামনে একটা কি নিয়ে আসতে হবে, নেগেটিভ চিহ্ন। এফ, নিচে কি এমজি কাজ করতেছে না, অভিকর্ষ বল দ্বারা কাজ, তাহলে কি হবে, এম জি। এবং কতটুকু উচ্চতায় উঠতেছে, এইচ উচ্চতায়, এইচ। তাহলে দেখো অভিকর্ষ বল যে সব সময় নিচের দিকে কাজ করে, অলওয়েজ যে নিচের দিকেই কাজ করে, তোমরা কি জানো, দেখো অলওয়েজ নিচের দিকে কাজ করতেছে, তাই না, অভিকর্ষ বল। ওকে, এন্ড হচ্ছে এটা নিচ থেকে উপরে উঠালাম, তাই না? এখন উপর থেকে যদি নিচে উঠাই তাহলে কি হবে, নিচে নামাই তাহলে কি হবে, দেখো তো, উপর থেকে নিচে, ভালো করে খেয়াল করো, এখানে আমাদের কোনো একটা বস্তু ছিল, ছাদের উপরে আমরা নিয়ে গেছি, ছাদের উপর থেকে নিচের দিকে ফেলে দিলাম, নিচের দিকে ফেলে দেওয়ার পর এটা হচ্ছে আমাদের তল, সারফেস, ওকে? এটার উপরে গিয়ে পড়লো। এখন দেখো উপর উপর থেকে যদি কোনো একটা বস্তু, উপর থেকে কোনো একটা বস্তু যদি আমি ছেড়ে দিই, তাহলে কি হবে বস্তুটা বলো তো, বস্তুটা ধীরে 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 বেগ বাড়বে, তার মানে কি ত্বরণ লাভ করবে। কিন্তু আমরা কি বলছি, আমাদের হইতে হবে সমবেগ। সমবেগে যদি আমরা নামাইতে চাই তাহলে কি করতে হবে, আমাদের উপর থেকে ছেড়ে দেওয়া যাবে না, উপর থেকে কি করবে, কি করা যাবে না, ছেড়ে দেওয়া যাবে না, আমাদের এভাবে ধরে 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 ধীরে 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 নামাতে হবে সমবেগে, যাতে একই বেগ নিয়ে নামে। আমরা যদি ছেড়ে দিই তাহলে কি ধীরে ধীরে বেগটা বাড়তে থাকবে। তোমার যদি বিশ্বাস না হয়, ছাদের উপরে যাবা, ছাদের উপরে একটা ইট নিয়ে যাবা, ইট নিয়ে যাওয়ার পর ইটটা উপর থেকে ছেড়ে দিবা, দেখবা যে প্রথমে আস্তে আস্তে পড়তেছিল যখন তুমি ছাড়লা, তারপরে দেখবে যে ধীরে ধীরে অনেক জোরে পড়তে শুরু করছে, বুঝছো? তো আমাদের কি করতে হবে, সমবেগে হচ্ছে আমাদের নামাইতে হবে। সমবেগে নামানোর জন্য কি করতে হবে, এফ, আমাদের একটা বল উপরের দিকে দিতে হবে, তাই না? উপরের দিকে দিতে হবে। আর এম জি, যেটা হচ্ছে এম জি, এই বস্তুটার উপর বল, অভিকর্ষ বল যেটা এমজি, নিচের দিকে অলওয়েজ কাজ করে, তাই না? তাহলে উপরে আর নিচের বলটা যদি আমরা সমান করে দিই, তাহলে বস্তুটা কি এখান থেকে পড়বে, কখনোই পড়বে না। তাহলে সর্বপ্রথম আমরা কি করব, এই যে আমরা যে বলটা দেবো সেটা হচ্ছে এমজি থেকে সামান্য পরিমাণ কম দিব, ওকে? সামান্য পরিমাণ কম দিব, যাতে বস্তুটা কেবল পড়তে শুরু করে। তারপরে আমরা কি করব, এফ ইজ ইকাল টু এমজি করে দিব, মানে কি, নিচের দিকে যে অভিকর্ষ বলটা কাজ করতেছে এমজি, ওটা সমান করে দিব বল। আমরা প্রথমে যে একটু বেশি বল দিছিলাম, একটু কম বল দিছিলাম আমরা, সে বলটা কি করবো, অ্যাভয়েড করবো, এবং এটা হচ্ছে সমান, দুইটা সমান, এটা আমরা ধরবো পরে, বুঝছো? ওকে, তাহলে বস্তুটা নিচের দিকে পড়া শুরু করলো, তার মানে বস্তুটা নিচের দিকে যাচ্ছে। এখন বলো, আমাকে বলো, নিচের দিকে যে বস্তুটা পড়তেছে এমজি বলে অভিকর্ষ ত্বরণের জন্য, তাই না? এবং বলটা আমরা কোন দিকে দিচ্ছি, বলটা দিচ্ছি না আমরা উপর দিকে, বলটা দিচ্ছি না উপর দিকে, বলটা না দিলে কি কখনো সমবেগ সম্ভব, কখনোই সমবেগ সম্ভব না। তাহলে আলটিমেটলি দেখো বস্তুটা নিচেই পড়তেছে, বা অথবা বস্তুটা নিচ থেকে উপরে উঠতেছে। খেয়াল করো তো, বস্তুটা নিচ থেকে উপরে উঠতেছে, অথবা বস্তুটা উপর থেকে নিচে নামতেছে। আলটিমেটলি আমরা কিন্তু উপরের দিকে বলটা দিচ্ছি, আমরা বলটা দিচ্ছি উপরের দিকে, আর অভিকর্ষ বল সব সময় অলওয়েজ নিচের দিকে কাজ করতেছে, তাই না? তাহলে এখন দেখো, ডাব্লু আমাদের বল দ্বারা কাজ, আমরা যেটা বল দিচ্ছি সেটার দ্বারা কাজ এফ ইন্টু এস, তাই না?
এফ কিসের সমান, এম জি সমান, এম জি, তাই না? এবং উপর থেকে নিচে নামতেছে, উপর থেকে নিচে নামতেছে কতটুকু, এইচ পরিমাণ ধরলাম আমরা, ওকে। এখন দেখো আমরা বল কোন দিকে দিচ্ছি, আলটিমেটলি উপরের দিকে দিচ্ছি, তাই না? আমরা বল দিচ্ছি উপরের দিকে, কিন্তু স্মরণ করতেছে কোন দিকে জানো তো, উপর থেকে নিচের দিকে, তাই না? উপর থেকে নিচের দিকে ঘুরতেছে, তাহলে কি বল দিচ্ছে একদিকে, স্মরণ করতেছে আর একদিকে, নেগেটিভ, বুঝছো? নেগেটিভ, তাহলে আমরা সামনে একটা নেগেটিভ চিহ্ন দিব, নেগেটিভ এম জি এইচ, ওকে। এটা কি বলতো, এটা হচ্ছে আমাদের বল দ্বারা কৃত কাজ। যখন উপর থেকে নিচে নামতেছে, বস্তুটা যখন উপর থেকে নিচে নামতেছে, তখন আমাদের বল দ্বারা কৃত কাজ কি, নেগেটিভ। আর যখন বস্তুটা নিচ থেকে উপরে উঠতেছে, তখন আমাদের বল দ্বারা কৃত কাজ কি, পজিটিভ, এবং অভিকর্ষ বল দ্বারা নেগেটিভ। ওকে, যখন উপর থেকে নিচে নামতেছে, তখন আমাদের বল দ্বারা কৃত কাজ নেগেটিভ, এবং হচ্ছে অভিকর্ষ বল দ্বারা, দেখো ইজিক্যাল টু কি বলতো, এফ ইন্টু এস। আচ্ছা, এফ ইন্টু এস কি বারবার লেখা লাগবে আমাকে? তোমরা তো বুঝতে পারতেছো, এফ সমান কি, এম জি, এম জি, এবং এস কি, এইচ উচ্চতা, তাই না? যেটা হচ্ছে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ। এখন বলো যে ভাইয়া এখানে আপনি নেগেটিভ দিলেন, এখানে কেন পজিটিভ দিলেন অভিকর্ষ বল দ্বারা? আরে দেখো, অভিকর্ষ বলটা নিচে কোন দিকে কাজ করতেছে, সবসময় নিচের দিকে কাজ করতেছে না, নিচের দিকেই কাজ করতেছে, এবং সরণটা কোন দিকে ঘটতেছে, উপর থেকে তো নিচের দিকে ঘটতেছে, মানে বলটা যেদিকে সরণ সেই দিকে, সেজন্য এটা কি পজিটিভ, বুঝছো? সেই জন্য এটা পজিটিভ। বোঝা গেছে? ফুলফিল ক্লিয়ার? এটা কিন্তু সমবেগে হবে, বুঝছো? উপর থেকে নিচে যাক বা নিচ থেকে উপরে যাক, এটা কিন্তু অলওয়েজ সমবেগে হতে হবে, বুঝছো? অলওয়েজ সমবেগে হতে হবে, বুঝতে পেরেছো? এটা কিন্তু মনে রাখবা। আর একটা জিনিস কি মনে রাখবা জানো, দেখো তো, এটা জিনিস মনে রাখো, কাজ করলে বস্তুর ভিতর শক্তি জমা থাকে। ভাইয়া এটা তো বুঝলাম না, কাজ করলে বস্তুর ভিতর শক্তি জমা থাকে, কেমনে শক্তি জমা থাকে ভাইয়া? এটা তো বুঝলাম না, একটু বুঝাই দেন তো। আচ্ছা, এটা হচ্ছে লিখে রাখলাম যে কাজ করলে বস্তুর ভিতর শক্তি। আচ্ছা, আমরা এটা শক্তি যখন পড়বো তখন এটা আমরা পড়বো, ওকে। আপাতত এটা মনে রাখো যে যখন আমরা কাজ করতেছি কোনো বস্তুর উপর, তখন বস্তুটার ভিতর একটা শক্তি জমা থাকে। কি শক্তি, কিসের জন্য জমা থাকে, আমরা হচ্ছে একটু পরে দেখবো, ওকে। তো আমাদের তো এই যে কনসেপ্টটা হইলোই, এই কনসেপ্টটা হওয়ার পর তোমাদের কি ইচ্ছা করে না যে ভাইয়া প্রথম লেকচারে একটা কনসেপ্ট ক্লিয়ার করার পর আপনি আমাকে আমাদের ম্যাথ দেখাইছিলেন, প্র্যাকটিস প্রবলেম করাইছিলেন, এখন আমাদের প্র্যাকটিস প্রবলেম করা ইচ্ছা জাগে না? চলো তাহলে প্র্যাকটিস প্রবলেম করাই। দেখো কত সুন্দর আমাদের তিনটা ম্যাথ, দেখো তো, দেখো কত সুন্দর আমাদের কিউট তিনটা ম্যাথ, তাই না? চলো আমরা এক নম্বরটা সলভ করি। এক নম্বর, এক নম্বরে কি বলছে দেখো তো, 80 কেজি ভরের একজন ব্যক্তি কি করছে, 40 মিটার উঁচু একটি দালানের ছাদে উঠলেন, তার কৃত কাজ কত? 80 কেজির লোক, বাপরে মোটা লোক তো ভালোই, কঠিন মোটা লোক তো, 80 কেজি ওজন। ওকে, যাই হোক, যদি উঠতে একটু কষ্ট হবে, তারপরে উঠাই আমরা কষ্ট করে। মনে করি এখানে লোকটা দাঁড়াইছিল, এখানে লোকটা দাঁড়াইছিল, লোকটার ওজন কত, এম। আচ্ছা, কলমটা চেক করবে, এম হচ্ছে 80 কেজি, তাই না? 80 কেজি, ওকে। এই নিচ থেকে কি করছে, বান্দা উপরে গিয়ে উঠছে, ধরলাম এখানে উঠছে, ওকে। ধরলাম বান্দা এখানে উঠছে, এখানে ধরলাম উঠছে, দেখছো আগে ছিল কিরকম, এখন পা হাত পা একদম টেড়াটুড়ি হয়ে গেছে, উঠতে কি কষ্ট, ওকে। এটা কত মিটার উঁচু উঠছে, 40 মিটার, এইচ সমান 40 মিটার। এখন বলছে কি কৃত কাজ কত, চলো কৃত কাজ বের করি। কৃত কাজ আমরা জানি ডাব্লিউ ইজিক্যাল টু কি, নিচ থেকে উপরে যাচ্ছে, তাই না? নিচ থেকে যদি উপরে যায়, তাহলে আলটিমেটলি কাজ করে কে, কাজ করছে ওই মানুষটা, নিচ থেকে উপরে গেছে, কারণ অভিকর্ষ ত্বরণ সবসময় নিচের দিকে কাজ করতেছে, তাই না? দেখো তাহলে ডাব্লিউ ইজিক্যাল টু হচ্ছে এম জি, এই যে নিচের দিকে একটা কাজ করতেছে না, নিচের দিকে কাজ করতেছে না, এম জি। উপরে উঠানোর জন্য কি করছি, এই এফ বল সমান করে দিছি, এম জি সমান, প্রথমে একটু বেশি বল দিছিলাম, সেটাকে আমরা কি করবো, অ্যাভয়েড করবো বলছিলাম না। কারণ এফ বল উপর দিকে দিছি, তখন কি করছে মানুষটা, ওই ব্যক্তিটা কি করছে, সমবেগে উপরে উঠতেছে, তাই না? ডাব্লিউ ইজিক্যাল টু তাহলে এম জি এইচ, বুঝছো, এম জি এইচ, ওকে। এম এর মান কত, 80 কেজি, ইন্টু জি কত বলো তো, এই জি তোমরা জানো না,
9.8, জানো কিনা বলো, জানো কিনা বলো তো 9.8 জি এর মান, অভিকর্ষ ত্বরণের মান 9.8, তাই না? আচ্ছা, অভিকর্ষ ত্বরণের এককটা কি বলো তো? এককটা চলো আমরা বের করবো। এফ ইজিক্যাল টু কি, এম এ। ওকে, তাহলে এম এর বদলে কি লিখতে পারি, এম জি, যদি নিচের দিকে হয় অভিকর্ষ ত্বরণ নিচের দিকে কাজ করে, তাই না? তাহলে জি এর এককটা যদি বের করি তাহলে হচ্ছে এফ বাই হচ্ছে এম, তাহলে কি হয়, নিউটন পার মিটার, তাই না? নিউটন পার মিটার, তাই না? তাহলে অভিকর্ষ ত্বরণের এককটা কি এখানে, এককটা কি বলতো, নিউটন পার মিটার, তাই না? বের করতে পারছি না, নিউটন পার মিটার বের করে ফেললাম। ওকে, জি এর মান কত, 9.8 ইন্টু এইচ হচ্ছে 40 মিটার। আলটিমেটলি এটা কি জুলে অ্যান্সার আসবে, তাই না? কাজ। চলো আমাদের অ্যান্সারটা কত আসে, অ্যান্সারটা আমরা বের করি চলো তো। আমাদের কাজ আসতেছে 31,360 জুল, এটাই তো, তাই না? 31,360। আচ্ছা দেখো, তাহলে হচ্ছে 31,360 জুল কি করছে, ওই মানুষটা কাজ করছে, তাই না? এটা কি মানুষের দ্বারা কাজ, তাই না? এখন যদি বলতো যে তাহলে অভিকর্ষ ত্বরণ ওই লোকটার উপর মানে কতটুকু কাজ করছে, তাহলে কি করতে তোমরা বলো, তাহলে কি করতাম? তাহলে দেখো কি করতাম, যদি অভিকর্ষ ত্বরণ বলতো তাহলে ডাব্লিউ জি দিতা এবং কি দিতাম, মাইনাস দিতে সামনে, কারণ উপরে উঠতেছে কিন্তু বল কোন দিকে, নিচের দিকে কাজ করতেছে, অভিকর্ষ ত্বরণ এম জি এইচ। তোমরা এখানে মান দিতা কত, 80 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে 40, তাই না? সামনে একটা মাইনাস থাকতো, জুলে অ্যান্সার আসতো, তাহলে আলটিমেটলি এটা 31,360 জুল, এটাই কাজ হতো। এখন যদি বলা হতো যে ডাব্লু নিট মোট কাজ কত, তাহলে কি হতো, তাহলে হচ্ছে 31,360 জুল থেকে বিয়োগ হয়ে যাইতো কত, 31,360 জুল। তার মানে নিট কাজ কি হইতো, জিরো, তাই না? ওই যে সমবেগে যাইতেছে, তাই না? সমবেগে গেলে কি নেট কাজ, মোট কাজ কি কোনো কিছু হয়? মোট কাজ তাহলে হয়তো জিরো। কিন্তু ওই যে ব্যক্তিটা উপরে যাচ্ছে, ব্যক্তির কৃত কাজ কিন্তু 31,360 জুল। আর অভিকর্ষ ত্বরণ যে নিচের দিকে কাজ করতেছে, অভিকর্ষ ত্বরণের কাজ কি 31,360 জুল, কিন্তু কি সরণ হচ্ছে উপরে, অভিকর্ষ ত্বরণ নিচের দিকে কাজ করছে, সেই জন্য কি নেগেটিভ, তাই না? তাহলে মোট কাজ কি, মোট কাজ হয়ে যায় জিরো। ওকে, এক নম্বরটা গেল, তাই না? ওকে, এক নম্বরটা গেল, এখন আমরা হচ্ছে 2 নম্বরটা দেখব। 2 নম্বরটা কি বলছে দেখতো, একটা ইঞ্জিন দ্বারা 500 কেজি পানি 20 মিটার উপরে তুলতে কত কাজ করতে হবে, তাহলে দেখো এম ভর কত বলতো, 500 কেজি, তাই না? আমরা এইচ কত উচ্চতায় উঠাবো, 20 মিটার, তাহলে হচ্ছে আমাদের ডাব্লিউ ইজিক্যাল টু হচ্ছে, আমরা হচ্ছে আলটিমেটলি আমরা নিজেরা কোন দিকে বল দেই, উপর দিকে বল দেই, তাই না? উপর দিকে বল দেই সব সময়, বস্তুটা উপর থেকে নিচে যাক বা নিচ থেকে উপরে যায়, আমরা আলটিমেটলি উপরে বল দিই, তাহলে কাজ হচ্ছে কোন দিকে, পানি কোন দিকে উঠবে, উপর দিকে উঠবে, তাহলে কাজটা কি হবে, বল দিচ্ছি আমরা যেদিকে, কাজটা হচ্ছে সেই দিকে, তাহলে পজিটিভ, এম জি এইচ। এম এর মান কত, 500 ইন্টু 9.8, এখানে জি এর মানটা লিখে দিবা, 9.8 নিউটন পার মিটার। ওকে, ইন্টু হচ্ছে কত উচ্চতায় উঠাচ্ছি, 20 মিটার, জুলে অ্যান্সার হবে। ওকে, চলো আমরা এটা ক্যালকুলেশন করে দেখি কত আসে উত্তর। একক দশক শত কাজ, 98,000 জুল। ওকে, এত কাজ, এটা হচ্ছে আমাদের বল দ্বারা কাজ না। যদি বলতো আমাদের, না এটা বলে নাই, যদি বলতো তাহলে কি হতো, এটা আমাদের কি হতো, নেগেটিভ এম জি এইচ, তাই না? তাহলে এখানে আলটিমেটলি এই মানটাই বসতো, সামনে একটা নেগেটিভ চিহ্ন আসতো এবং সেম মানগুলো বসতো, এবং উত্তর কত আসতো, 98,000 জুল, সামনে একটা কি হতো, নেগেটিভ চিহ্ন হইতো। বুঝছো? আর নিট কাজ কি জিরো, তাই না? বুঝতে পারছো? ওকে, এটা গেল। 3 নম্বরটা দেখো এখন, তোমরা যদি কেউ তুলতে চাও, বুঝছো, তুলতে চাও আবার কি, এগুলো তো তুলাই লাগবে, তো তোমরা ভিডিওটা পজ করে তুলে নিবে। 3 নম্বর দেখো, নিশাত কি করছে, 10 কেজি মালামাল নিয়ে 850 মিটার উঁচু একটি পাহাড়ে আরোহণ করলেন, মানে পাহাড়ের নিচ থেকে উপরে উঠলেন। তার নিজের ভর 45 কেজি, নিজের ভর 45 কেজি, মানুষকে কষারে
ওজন বাড়াইতে মানুষকে বলা হয় বলে। আচ্ছা 45 কেজি, তার দ্বারা কৃত কাজের পরিমাণ কত? ওকে, দেখো আমাদের নিশাত আপু কি করছে, দেখো তো। নিশাত আপু এখানে ছিল, নিশাত আপু মনে করো এখানে ছিল, ওকে। আচ্ছা কেমনে আঁকবো নিশাত আপুকে? নিশাত আপুকে বড় করে আঁকি না। আচ্ছা এটা আমাদের নিশাত আপু, নিশাত আপুর ঠ্যাং পা এগুলা, এবং হচ্ছে নিশাত আপুর হাত এটা, ওকে। নিশাত আপু কি করছে, তার হাতের মধ্যে মনে করো যে মালামাল আছে, এই যে ধরো ওর হাতের মধ্যে মালামাল, এই মালামালের ভর কত? এম সমান হচ্ছে 10 কেজি, ওকে। এবং নিশাত আপুর যেটা ওজন, হালকা মানুষ 45 কেজি ওজন, 45 কেজি, ওকে। এবং নিচ থেকে উপরে উঠতেছে পাহাড়ের উচ্চতায়, এইচ কত? 850 মিটার। বাপরে, অনেক উচ্চতায় উঠতেছে। আপু এখান থেকে উঠলো এখানে, ওকে। আপুর পা, আপুর হাত, এটা নিয়ে উঠছে আপু, ওকে। ওকে, তাহলে তার কৃত কাজের পরিমাণ কত? অনেক কাজ করে ফেলছে, অনেক উপরে উঠে ফেলছে। মেয়ে মানুষ এত কাজ কেন করতে হবে, তাই না? এত কষ্ট কেন করার লাগবে তোমাকে? তুমি তো মেয়ে মানুষ। দেখো তো, তাহলে এম আমাদের কত? আমরা ডাটা গুলো আগে লিখি। এম কত, জি কত, এইচ কত? এইচ 850 মিটার, তাই না? জি কত? 9.8 নিউটন পার মিটার। এম কত? এই যে এই জায়গাতেই হচ্ছে তোমরা প্যাঁচ লাগাও। প্যাঁচ লাগাও কিভাবে? এই যে দেখো 10 কেজি দিয়ে করে ফেলো, 10 কেজি মালামাল নিয়ে যেহেতু উঠছে 10 কেজি করে ফেলো, তাই না? এম এর ভর 10 কেজি, কিন্তু তুমি আলটিমেটলি চিন্তা করো তো, সে তার জীবন নিয়ে উঠছে, তার জীবন তার শরীর নিয়ে তো উঠছে, তাই না? কষ্ট করে তার শরীরের ওজন কতটুকু? 45 কেজি, এবং মালামাল তার কাছে ছিল কত কেজি? 10 কেজি, তাই না? নিজের জীবন নিয়ে একটা উঠতে পারে না, আবার মালামাল নিয়ে উঠছে। তাহলে মোট কত দেখো তো, 45 কেজি যোগ হলো 10 কেজি, সবটুকু নিয়ে উঠছে না সে? তার নিজের জীবন নিয়ে উঠছে, তার শরীর নিয়ে উঠছে, শরীরের ওজন কতটুকু? 45 কেজি, আবার মালামাল 10 কেজি, পুরোটাই নিয়ে উঠছে। তাহলে এম আলটিমেটলি আমাদের কত হবে? তার নিজের ওজন প্লাস হচ্ছে যে মালামালটুকু নিয়ে উঠছিল, তাই না? কত হচ্ছে তাহলে? 55 কেজি, এত কেজি, তাই না? তাহলে আমাদের কাজ ডাব্লু কত? এম জি এইচ, তাই না? সে আলটিমেটলি কোন দিকে বল প্রয়োগ করতেছে? উপরের দিকে, তাই না? যাচ্ছে কোন দিকে? উপরের দিকে, যেদিকে বল সেদিকে কাজ, তাহলে কি পজিটিভ? তাহলে এম কতটুকু আমাদের হচ্ছে আলটিমেটলি? 55 কেজি, তাই না? ইন্টু হচ্ছে 9.8 ইন্টু হচ্ছে 850 মিটার, আলটিমেটলি এটা জুলে অ্যান্সার আসবে। আচ্ছা তোমরা এখন আমাকে বলতে পারো যে ভাইয়া, জি এর মান 9.8 কেন ধরলাম আমরা, অন্য কিছু কেন ধরলাম না? প্রত্যেকটা ম্যাথে সেম কেন ধরতেছি? অন্য অন্য ম্যাথে কি চেঞ্জ হবে? কোনো ম্যাথে চেঞ্জ হবে না, এটা হচ্ছে সার্বজনীন একদম পৃথিবীর জন্য এই মানটা আদর্শ মান হিসাবে ধরা হয়, ঠিক আছে? 9.8, জি দেখলেই তুমি 9.8 বসাই দিবা এই যে কাজের ম্যাথে, ওকে। যদি অভিকর্ষ ত্বরণ হয় সেটা, তাহলে তুমি 9.8 বসাই দিবা আমার উপর বিশ্বাস করে, ওকে। এত জুল কাজ কত হইলো? 1.শতক হাজার, 4,58,000, 4,58,150 জুল কাজ। তাহলে সে কত জুল কাজ করলো? 4,58,150 জুল, ওকে। এতটুকু কাজ করছে সে উপর, তাই না? এখন অভিকর্ষ বল দ্বারা তাহলে কাজ কতটুকু হতো? এতটুকুই হয়তো, কিন্তু নেগেটিভ হতো। মোট কাজ কতটুকু হইতো? 0 হইতো। বুঝছো এইটুকু? বুঝছো? এটা বুঝলে, এটা যদি বুঝে থাকো, বুঝছো? ওকে, তাহলে হচ্ছে গুড, ভেরি গুড। তাহলে আমরা হচ্ছে শক্তির কনসেপ্টে যাবো, ওকে। এটা বুঝে থাকলে আমরা শক্তির কনসেপ্টে যাবো, শক্তির কনসেপ্টে যাবো, বুঝছো? ওকে, তো চলো শক্তির কনসেপ্টে যাই। আমাদের কাজ কিন্তু শেষ। কি আছে? কিচ্ছু নাই, অল্প স্বল্প, অল্প পড়ালাম, আমাদের কাজ শেষ। এখন আমরা যাবো শক্তিতে। শক্তি, হেডলাইন দাও। শক্তি, আচ্ছা ছোটবেলা থেকেই তোমরা তো বলে আসছো, পড়ে আসছো, কাজ করার সামর্থ্য হচ্ছে শক্তি, কাজ করার সামর্থ্য হচ্ছে শক্তি, তাই না? তো চলো আমরা সেটাই লিখি, কাজ করার সামর্থ্য। শক্তি কি তাহলে? কাজ করার
সামর্থ্য, তাই না? ওকে, তোমরা কি জানো এই যে কাজ আর শক্তি হচ্ছে সমতুল্য, কাজ এবং শক্তি হচ্ছে সমতুল্য। কাজ যতটুকু হবে শক্তি ততটুকু জমা থাকবে, মানে সেম সেম, বুঝছো? আচ্ছা, সেম সেম কিভাবে আমি তোমাদের বুঝাচ্ছি, দাঁড়াও এটা আগে লিখে নি। হ্যাঁ, কাজ শক্তির সমতুল্য মানে হচ্ছে সমান, বুঝছো? ওকে। এবং আর একটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আছে, খুবই ইম্পর্টেন্ট, বুঝছো? ইম্পর্টেন্টটা কি, যেহেতু কাজ শক্তির সমতুল্য, তাহলে বলতো শক্তির একক কি হবে? সমান হলে, সমতুল্য হলে কাজের শক্তির একক আর কাজের একক সেম হওয়ার কথা, তাই না? শক্তির একক, শক্তির একক তাহলে কি? জুল, যে দিয়ে প্রকাশ করা হয়। ওকে। আর একটা জিনিস দেখো, আমি তোমাদের লিখে দিয়েছিলাম একটু আগে, তাই না? কাজ করলে বস্তুর ভিতর শক্তি জমা থাকে, জমা থাকে, তাই না? এখন দেখো শক্তি কিভাবে জমা থাকে ভাইয়া। আমি একটা বস্তুর উপর কাজ করলাম, ঠেললাম, বল দিলাম, একটা কাজ হইলো, বস্তুর ভিতর তাহলে শক্তি কিভাবে জমা থাকে? অ্যান্ড আমি নিচ থেকে উপরে একটা বস্তুকে উঠাইলাম, কাজ না হলে আমি করলাম, তাহলে বস্তুর ভিতর শক্তিটা কিভাবে জমা থাকে, তাই না? এটা কোশ্চেন হইতে পারে না? দেখো তো, তুমি যদি কোনো বস্তুকে নিচ থেকে উপরের দিকে উঠাও, এই যে সারফেসের মধ্যে ছিল, এখানে ছিল, এখন এই বস্তুটা নড়াচড়া করতেছিল না, কিচ্ছু করতেছিল না, এই জায়গায় স্থির অবস্থায় ছিল, তাই না? স্থির অবস্থায় ছিল, বস্তুটা নড়াচড়া করতেছিল, তার মধ্যে কি, তার মধ্যে কোনো কাজও হয়নি, তার মধ্যে কোনো শক্তিও জমা নাই, তাই না? এখন তুমি কাজ করতেছো, এফ বল প্রয়োগ করে উপরের দিকে নিয়ে গেলা, এই জায়গাতে নিয়ে গেলা, এফ বল প্রয়োগ করে, তাই না? উপরের দিকে এফ বল প্রয়োগ করলা। যখন তুমি নিচ থেকে উপরের দিকে এফ বল প্রয়োগ করে তুমি বস্তুটাকে উপরের দিকে নিয়ে যাচ্ছ, তখন বস্তুটার ভিতরে শক্তি জমা হচ্ছে। কিভাবে শক্তি জমা হচ্ছে? এই যে শক্তি জমা হচ্ছে কতটুকু পরিমাণ জানো? এম জি পরিমাণ। এখন উপরে নিয়ে যাওয়ার পর তুমি যদি বস্তুটাকে ছেড়ে দাও, তাহলে বস্তুটা কি করবে? ওখানে কি থাকবে বলো? ওখানে কখনোই থাকবে না। এই যে নিচ থেকে, নিচে ধরো এটা একটা সারফেস, আমার হাতটা ধরো কিছু সারফেস, আমি এই যে বস্তুটাকে, কলমটাকে কি করবো? উপরের দিকে নিয়ে যাবো, উপরের দিকে নিয়ে যাচ্ছি ফল প্রয়োগ করে নিয়ে যাচ্ছি, তাই না? এখানে নিয়ে গেলাম, এখানে নিয়ে যাওয়ার পর আমি এখন ছেড়ে দেবো, কি হলো? নিচের দিকে পড়ে গেল, তাই না? এই উপর থেকে নিচের দিকে তাহলে কিসের জন্য পড়ছে বলো তো? কিসের জন্য পড়তেছে? কারণ এই যে কলমটার ভিতরে একটা শক্তি জমা হয়ে গেছে, বুঝছো? এই শক্তি জমা হওয়ার কারণে উপর থেকে নিচের দিকে পড়তেছে। এখন এই যে নিচ থেকে যে উপর থেকে যে নিচের দিকে পড়ে গেল, আমার হাতের উপর পড়লো, হাতের উপর পড়ার পর আর কি কিছু হচ্ছে? হাতের উপর থেকে গেছে, তাই না? তার মানে দেখো, আমরা যতটুকু কাজ করলাম ততটুকুই কিন্তু শক্তি জমা ছিল। আমরা এই পরিমাণ কাজ করলাম, ছেড়ে দিলাম, এই যে হাতের উপর এসে পড়ে গেল, থেমে গেল, মানে যতটুকু কাজ করছি ততটুকু পরিমাণে শক্তি জমা ছিল। কারণ এইটুকু আসার পর কি হয়েছে? আবার স্থির হয়ে গেছে, মানে তার শক্তিটাও জিরো হয়ে গেছে, বুঝছো? কাজ করলে তাহলে শক্তি জমা হয় কিভাবে, বুঝছো? ওকে, এইদিকে তো বুঝলা। এখন এই যে এদিকে দেখো, আনুভূমিক তুলে এই দিকে দেখো যাচ্ছে, আমরা এফ বল প্রয়োগ করছি বস্তুটার উপর, কোন দিকে? এই দিকে। ওকে। এবং এই দিকে, এইদিকে একটা ফ্রিকশন বা ঘর্ষণ বল কাজ করতেছে না? অলওয়েজ একটা ঘর্ষণ বল কাজ করে না? তো তুমি এফ বল প্রয়োগ করতেছো কোনো বস্তুর উপর, তার মানে কি বস্তুটার উপর একটা ত্বরণ কাজ করবে, তাই না? একটা নির্দিষ্ট পরিমাণ একটা ত্বরণ হবে, তাই না? মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ হবে। এবং ত্বরণ হওয়ার পর এই পর্যন্ত তুমি বল প্রয়োগ করছো, এই পর্যন্ত আসার পর বল তুমি কি করছো? এখানে আসার পর বলটা 0 নিউটন করে দিছো। কারণ এতটুকু আসার পর একটা তো নির্দিষ্ট একটা বেগ তৈরি হবে তার ভিতরে, তাই না? একটা বেগ তৈরি হবে। বেগ তৈরি হওয়ার পর কি করবে? বস্তুটা কি এখানে থেমে যাবে? আমরা বল থামাই দিচ্ছি, বস্তুটা কি সরাসরি থেমে যাবে? সরাসরি থামবে না, কি করবে? সম বেগ নিয়ে চলতে থাকবে এখানে, তাই না? ভি কি করবে? ভি কনস্ট্যান্ট নিয়ে চলতে থাকবে, এটা সমবেগ নিয়ে চলতে থাকবে, তাই না? চলতে থাকবে না বস্তুটা? এখন তুমি যদি ঘর্ষণ বলের কথা চিন্তা করো, তাহলে তো বস্তুটা, তারপরে বস্তুটা এখানে সব সময়, মানে আমরা বল জিরো করার সাথে সাথে থেমে যাচ্ছে না, চলছে 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 এবং ধীরে 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 গিয়ে থামবে, তাই না? এই যে দেখো, আমরা যে বস্তুটার উপর বল প্রয়োগ করলাম এই পর্যন্ত, বল যখন থামাই দিলাম আমরা, বল থামাই দেওয়ার পর যে সমবেগে যাচ্ছে, ওইদিকে কি আমরা কোনো কাজ করছি? যতটুকু বল প্রয়োগ করছি ততটুকুই তো আমাদের কাজ হবে, তাই না? এর থেকে আমরা এই পর্যন্ত বল প্রয়োগ করছি, মানে এর থেকে এই পর্যন্ত আমাদের কাজ হয়েছে। কাজ হওয়ার পর আমরা বল যখন থামাই দিলাম, তখন আমাদের কাজ কি হলো? শূন্য হয়ে গেল, মানে ওইদিকে আমরা আর কোনো কাজ করিনি, এই পর্যন্ত যতটুকু কাজ করছি। কাজ করার ফলে কি হলো? এর ভিতরে একটা শক্তি জমা হলো। এই শক্তি জমা হওয়ার কারণে কি করছে সে? এই বস্তুটার সমবেগ নিয়ে চলতে শুরু করছে, শক্তি জমা হওয়ার কারণে। এখন ঘর্ষণ বলতে এদিকে কাজ করতেছে, তাই না? তো ধীরে 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 কি হবে? শক্তিটা ধীরে ধীরে কমতে থাকবে এবং একটা সময় গিয়ে
জিরো হয়ে যাবে, বুঝছো? যতটুকু কাজ করছি ততটুকু ওইদিকে কি করবে, কাজ করবে, তাই না? আমরা এইদিকে যতটুকু কাজ করছি ওইদিকে ততটুকু কাজ করে শক্তিটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে, বুঝছো? ওকে, বুঝলা যে কাজ করলে বস্তুর ভিতর কিভাবে শক্তি জমা থাকে? কাজ করলে যে বস্তুর ভিতর শক্তি জমা থাকে, আমাকে বিশ্বাস করছো তোমরা, বলো বিশ্বাস করছো, তাই না? ওকে, আমরা হচ্ছে বিভিন্ন ধরনের শক্তি আছে, কিন্তু আমরা পড়বো হচ্ছে যান্ত্রিক শক্তি নিয়ে, যেটা হচ্ছে মেকানিক্যাল এনার্জি। মেকানিক্যাল এনার্জি বা যান্ত্রিক শক্তি, সেটা নিয়ে আমরা পড়বো। ওকে, আলটিমেটলি এতগুলো যে তোমাদের করাচ্ছি এমসিকিউ এর জন্য কাজে লাগবে এখান থেকে, এন্ড হচ্ছে ম্যাথ গুলো যেগুলো করাচ্ছি এগুলা ভালো করে মনে রাখো, কারণ এগুলা হচ্ছে তোমাদের সিকিউতে চলে আসে, বুঝছো? আমরা হচ্ছে যান্ত্রিক শক্তি নিয়ে কাজ করবো। যান্ত্রিক শক্তি, তাই না? এখানে হেডলাইন দিই যান্ত্রিক শক্তি। এ দেখিও আবার আমার বানান ভুল হচ্ছে নাকি, এটা হচ্ছে কি না, বানান ভুল হচ্ছে নাকি দেখি। আজকাল তো আবার এসে বানান শুদ্ধ বানান করার কর্মসূচি চলতেছে এলাকার ভিতরে, বুঝছো? তো দেখো আমার বানানটা আবার ভুলে যাচ্ছে নাকি। এই দেখো যান্ত্রিক শক্তি, এই যান্ত্রিক শক্তি আমাদের কয় প্রকার জানো? দুই প্রকার। ভগ্নাংশ কয় প্রকার? দুই প্রকার না তিন প্রকার, প্রকৃত, অপ্রকৃত, মিশ্র। একটা হচ্ছে বিভব শক্তি, আর একটা কি হচ্ছে গতি শক্তি। গতি শক্তি, বুঝতে পারছো? এখন এই যে বিভব শক্তি, যেটা বিভব শক্তিটা হচ্ছে দুই প্রকার হইতে পারে, বুঝছো? বিভব শক্তিটা হইতে পারে দুই প্রকারের, বুঝতে পারছো? একটা হইতে পারে হচ্ছে স্প্রিং এর বিভব শক্তি, একটা হইতে পারে স্প্রিং এর বিভব শক্তি, আর একটা হইতে পারে অভিকর্ষীয় বিভব শক্তি। ওকে, অভিকর্ষীয়। এত কিছু জানা লাগবে না, তোমরা খালি জেনে রাখো যে বিভব শক্তি দুই প্রকার হইতে পারে। এখন গতি শক্তি কি বলতো? গতি শক্তি হচ্ছে কোনো প্রকার নাই, এটা হচ্ছে খুবই সহজ, ইজি। গতি শক্তিটা কি আসলে? বস্তুর, আচ্ছা বস্তুর উপর যে আমরা কাজ করলাম, যে দ্বিতীয় কেজে তোমাদের দেখালাম না যে বস্তুর উপর আমরা কাজ করলাম, বস্তুর উপর কাজ করার কারণে বস্তুটি যে একটা গতি লাভ করলো, তাই না? এই যে গতি লাভ করার কারণেই তো বস্তুটা পরে গিয়ে গতির কারণে যাচ্ছিল, তাই না? এটা হচ্ছে গতিশক্তি। বস্তু আসলে গতির কারণে, বস্তু গতির জন্য যে শক্তি লাভ করে সেটা কি বলতো? সেটা হচ্ছে গতিশক্তি। এবং এই যে বিভব শক্তিটা কি বলতো? বস্তুর অবস্থান বা অবস্থা, আচ্ছা এটা লিখি, হ্যাঁ, অবস্থা বা হচ্ছে অবস্থান পরিবর্তনের জন্য বস্তু যে শক্তি লাভ করে, বুঝছো? হ্যাঁ, অবস্থা বা অবস্থান পরিবর্তনের জন্য বস্তু যে শক্তি লাভ করে মানে কি? বস্তুর গতির জন্য যে শক্তি লাভ করে মানে কি? ভাইয়া আমি এটা বুঝতে পারলাম না, তোমাকে এটা বুঝারও দরকার নাই, বুঝতে না পারলে কিচ্ছু করারও দরকার নাই, বুঝছো? এটা হচ্ছে আমি তোমাকে বুঝাই দিচ্ছি, ধীরে 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 একদম বুঝে যাবে, কোনো সমস্যাই হবে না। বুঝতে পেরেছো? তোমরা কি জানো যে এই যে বিভব শক্তি, যেটা যেটা হচ্ছে আমরা বস্তুকে যে নিচ থেকে উপরে নিয়ে যাই, বললাম না? এই যে বস্তুটাকে যে নিচ থেকে উপরে নিয়ে যাই, নিচ থেকে উপরে নিয়ে যাওয়ার কারণে বস্তুর ভিতর যে একটা শক্তি জমা হয়, কি শক্তিটা জমা হয় বলতো? বস্তুর ভিতর যে শক্তিটা জমা হয় সেই শক্তিটা হচ্ছে বিভব শক্তি। বিভব শক্তি, বুঝতে পারছো? এবং বস্তুটাকে যেমন যদি আমরা ছেড়ে দিই উপর থেকে নিচে, তাহলে একটা গতি নিয়ে পড়েন না উপর থেকে নিচে, সেটা কি গতিশক্তি। তো আচ্ছা, গতিশক্তি আর বিভব শক্তি কিন্তু সমান, বুঝছো? মানে শক্তিগুলো সমান, কিভাবে সমান আমরা একটু পরে জানবো, এখন অতটুকু জানার দরকার নাই, একটু পরে আমরা জানবো, সমস্যা নাই। ওকে, আপাতত তুমি একটু জানা রাখো যে নিচ থেকে আমরা উপরে একটা বস্তু নিয়ে যাচ্ছি, সেই জন্য বস্তুর ভিতরে একটা শক্তি জমা হচ্ছে, সেটা হচ্ছে বিভব শক্তি। ওকে, এখন তুমি একটু চিন্তা করো তো,
উপর থেকে যে নিচে নিচ থেকে যে উপরে নিয়ে গেলাম, এটা একটা শক্তি জমা হলো। শক্তিটা হচ্ছে, একটু আগে বললাম যে গতি শক্তির সমান, বললাম না? বা এই যে কাজের সমান, আচ্ছা একটু আগে বলছিলাম না যে শক্তি কি, শক্তি আর কাজ সমতুল্য? তাহলে আমাদের বিভব শক্তি যেটা পটেনশিয়াল এনার্জি বলা হয়, তাহলে আমরা এটাকে লিখবো হচ্ছে ই কে, সরি ইপি। ইপি কিসের জন্য লিখতেছি? ইতে হচ্ছে এনার্জি, এনার্জি মানে শক্তি, আর পিটি কি, পটেনশিয়াল। ইপি মানে কি, তাহলে পটেনশিয়াল এনার্জি বোঝায় বিভব শক্তি। বিভব শক্তি কাজের সমান বলছিলাম, কাজ আমরা কিভাবে ডিফাইন করেছিলাম? এম জি এইচ, তাই না? আর এটাই হচ্ছে বিভব শক্তি বের করার ফর্মুলা। বুঝতে পেরেছো? ওকে, এখন আমরা আসি গতিশক্তিতে। গতিশক্তিকে ইংরেজিতে বলা হয়েছে কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি বলা হয়, বুঝছো? তাহলে কাইনেটিক এনার্জি মানে কি? ই কে, যে ছোট্ট করে কে দিবা, ই কে সমান কি, আমাদের ফর্মুলাটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এটা হচ্ছে কি, আমাদের হচ্ছে গতিশক্তির ফর্মুলা। এই গতিশক্তির ফর্মুলা হচ্ছে এটা আমাদের। ওকে, একটা জিনিস চিন্তা করো তো, তোমার কাছে মনে করো একটা সেম বস্তু আছে। ওকে, একটা বস্তু আছে, এই বস্তুটার এই বস্তুটার গতিশক্তি কি সবসময় এক হবে? সবসময় কি সেম হবে বলো তো? বস্তু একটাই বস্তু, তার ভর কি নির্দিষ্ট, তাই না? এটা যদি তুমি যেখানেই নিয়ে যাও না কেন, ঢাকাতে, রাজশাহীতে, চট্টগ্রামে, যেখানে নিয়ে যাও বস্তুটার ভর কিন্তু সেমই থাকবে, তাই না? এখন এই বস্তুটা যখন এইদিকে যায় একটা ভি বেগ নিয়ে, তখন ভি ইজিক্যাল টু ধরলাম যে 10 মিটার পার সেকেন্ড, কিন্তু বস্তুটার কি হইতে পারে? বেগ চেঞ্জ হইতে পারে, তাই না? এখন বস্তুটা আগে ছিল 10 মিটার পার সেকেন্ড, পরে এম ভরের বস্তুটার বেগ করে দিলাম হচ্ছে ভি 20 মিটার পার সেকেন্ড। দেখো ফর্মুলার দিকে তাকায় দেখো তো, ভি কি আমাদের বেগ, তাই না? বেগ যখন বাড়তেছে কমতেছে তখন কি গতিশক্তি আমাদের বেশি কম হবে, তাই না? বেশি কম হবে না? তাহলে গতিশক্তি নির্ভর করে কিসের উপর বলতো? গতিশক্তি নির্ভর করে তাহলে, গতিশক্তি বেগের উপর, তাই না? বেগের উপর নির্ভর করে। বুঝতে পারছো কাহিনীটা কি ঘটছে? বুঝতে পারছো? ঠিক আছে না? এখন তোমরা ছোটবেলা থেকে সারা জীবন ধরে পড়ে আসছো, ভর এবং বেগের গুণফলকে কি বলে বলো তো? ভর বেগ, তাই না? ভর এবং বেগের গুণফলকে বলা হয় ভর বেগ। ভর বেগকে আমরা পি দিয়ে প্রকাশ করে থাকি। আচ্ছা, ভর বেগ আমি এটা বাংলাতে লিখে আগে, ভর বেগ, তাই না? ভর বেগ, এই ভর বেগকে আমরা পি দিয়ে প্রকাশ করে থাকি। এবং ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলা হয়, সারা জীবন ধরে পড়ে আসছি। তাহলে ভর আর বেগের গুণ করে দিলাম একসাথে, তাহলে এটা আমাদের কিসের ফর্মুলা হয়ে গেল বলো তো? এটা আমাদের ভর বেগের ফর্মুলা হয়ে গেল, তাই না? এটা আমাদের কি, ভর বেগের ফর্মুলা হয়ে গেল। এখন এই যে ভর বেগের সাথে আমাদের গতিশক্তির একটা সম্পর্ক আছে, জানো? ভর বেগের সাথে আমাদের গতিশক্তির একটা ওতপ্রোতভাবে জড়িত একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি, চলো আমরা দেখি। দেখতে কি কোনো অসুবিধা বলো তো? কোনো অসুবিধা নাই, চলো। আচ্ছা, এখানেই করি, এখান থেকে আমরা ওইদিকে যাবো। ওকে, দেখো এই যে ভরবেগটা যেটা আমরা বের করি, এটা এইদিকে লিখি। ওকে, পি ইজিক্যাল টু হচ্ছে এম ভি, এটা হচ্ছে কি, সমীকরণ 1 ধরলাম। এবং বেগ ই কে ইজিক্যাল টু হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, এটা আমাদের সমীকরণ 2 ধরলাম। ওকে, এখন দেখো এইদিকে, এখানে লিখি সমীকরণ 1 ও 2 হতে পাই, হতে পাই। ওকে, দেখো সমীকরণ 1 আমাদের কি ছিল বলতো? ই কে, ই কে ইজিক্যাল টু হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, তাই না? ছিল কি না? ছিল। এখন আমরা যদি এটাকে এইভাবে লিখি, হাফ আমরা সামনেই রাখলাম এবং এম এবং ভি এর উপর, দুইটার উপর আমরা স্কোয়ার দিয়ে দিলাম। কারণ এম আর ভি এর উপর, দুইটার উপর যদি স্কোয়ার দিয়ে দিই, তাহলে চিন্তা করো তো, আমাদের আলটিমেটলি এম এর উপর কি কোনো স্কোয়ার ছিল? ছিল না। ভি এর উপর স্কোয়ার ছিল, ভি এর উপর স্কোয়ারটা পড়লো, ঠিক আছে, সমস্যা নাই, এটাতে আমাদের কোনো প্রবলেম নাই। কিন্তু আমাদের কি, এম এর উপর স্কোয়ার ছিল? ছিল না, কিন্তু আমরা এম এর উপর জোর করে একটা স্কোয়ার নিয়ে আসছি। তাহলে এটা আমাদের সমান করা লাগবে না? এমন কিছু করা লাগবে যাতে এম এর উপর স্কোয়ারটা আমাদের না থাকে, উপরে যেহেতু দিয়ে ফেলছি। তাহলে কি করবো, এম দিয়ে আমরা ভাগ করে ফেলবো। ভাইয়া এটা তো বুঝলাম না। আচ্ছা দেখো, আলটিমেটলি
এই যেটার উপর স্কোয়ার দেওয়া মানে কি এম এর উপর স্কোয়ার হওয়া, ভি এর উপর স্কোয়ার হওয়া, তাই না? দুটার উপরে স্কোয়ার হওয়া, কিন্তু আমাদের এটা আসলে মিলাইতে হবে এম এবং ভি স্কোয়ার এভাবে, তাই না? এটার মানে কি বুঝায়? এটার মানে বোঝায় হচ্ছে দুইটা এম এখানে গুণ আছে এবং দুইটা ভি এখানে গুণ আছে। আচ্ছা, এই যে এইভাবে লিখি আমি, দেখো এম ইন্টু এম, এম এম স্কোয়ার মানে জানো, আর ভি স্কোয়ারটা আমরা আলাদাভাবে ভি স্কোয়ারটা লিখে রাখলাম, কারণ ভি স্কোয়ার আমাদের এখানে করতে হবে, তাই না? এখন আমাদের এখানে এম এবং ভি স্কোয়ার মিলাইতে হবে, তাই জন্য কি করবো, এম দিয়ে ভাগ করে দিব। এম দিয়ে ভাগ করলে কি হয় দেখো তো, আলটিমেটলি নিচের একটা এম উপরে একটা এম কেটে যায়, কাটাকাটি হলে কি হয়, এম ভি স্কোয়ারই থাকে আলটিমেটলি। বুঝছো? বুঝছো? সহজ না? ওকে। তারপরে দেখো তাহলে আমাদের কি হয়, একটা জিনিস দেখো তো, আমাদের এই যে পি ইজিক্যাল টু কি ছিল, পি ইজিক্যাল টু ছিল এম ভি। দেখো আমাদের এম ভি আছে, এম ভি আছে ভাইয়া, কিন্তু তার উপরে একটা স্কোয়ার আছে, কিন্তু আমাদের তো পি ইজিক্যাল টু সরাসরি এম ভি ছিল। আচ্ছা থাক, সমস্যা নেই, আমরা এইভাবে লিখি। দেখো হাফ এম ভির বদলে আমরা কি লিখবো, পি লিখবো, কিন্তু তার উপর কি ছিল, স্কোয়ার ছিল, এই যে স্কোয়ারটা দিয়ে দিলাম, সমস্যা নিচে কি এম। তাহলে ই কে সমান আমাদের কি আসে, ই কে সমান আসে হচ্ছে পি স্কোয়ার বাই 2m। এটাও একটা গতিশক্তির ফর্মুলা, এটা হচ্ছে আমাদের একটা গতিশক্তির ফর্মুলা। বুঝছো? এই দেখো এটাও আমাদের একটা গতিশক্তির ফর্মুলা। তুলে রাখো, গতিশক্তির ফর্মুলা দেখছো, এটাও দিয়ে গতিশক্তি বের করা যায়। তোমাকে ধরলো, তোমাকে ভর বেগ দেওয়া আছে, ভর বেগ এত এবং বেগ এত, বলো গতিশক্তি কত, তুমি কি করবা, এই যে ফর্মুলা ইউজ করবা। তোমাকে বেগ দেওয়া আছে, ভর দেওয়া আছে, কোন ফর্মুলা ইউজ করবা, এই ফর্মুলা ইউজ করবা। বিভব শক্তির জন্য কোন ফর্মুলা ইউজ করবা, এই ফর্মুলা ইউজ করবা। বুঝছো? ওকে, বুঝছো? এখন এই যে এই পার্টটা মিশাই দিয়ে, এই পার্টটা মিশাই দিয়ে তোমাকে আমি একটা জিনিস দেখাই। ওকে, এই পার্টটা একটু মিশাই। ওকে, এই পার্টটা মিশাই, মিশাই দিলাম। এখন এখানে দেখো তো, ইকে আর এইদিকে কি হচ্ছে এম, ইকে এবং ভর, গতিশক্তি, এই যে এটাতে দেখো, এই সূত্রতে দেখো, ইকে সমানুপাতিক না এম এর সমান, তাই কিনা দেখো তো, ইকে হচ্ছে মানে গতিশক্তি হচ্ছে ভরের সমানুপাতিক, তাই না? গতিশক্তি যত বাড়বে ভর তত বাড়বে, তাই হিসাবে তো তাই হচ্ছে, তাই না? আবার এইটাতে দেখো তো, ইকে হচ্ছে ভরের ব্যস্তানুপাতিক, তাই না? এখন তোমরা তো চিন্তার মধ্যে পড়ে যাবে, ভাইয়া দুই রকম কিসের জন্য হলো, একটাতে দুইটা দিয়ে তো আমরা গতিশক্তি বের করতে পারবো, কিন্তু সমানুপাতিক তো হওয়ার কথা, তাহলে একটাতে সমানুপাতিক হচ্ছে, একটাতে ব্যস্তানুপাতিক হচ্ছে। সমস্যা কি এখানে? সমস্যা হচ্ছে কিচ্ছু না, সমস্যা হচ্ছে এখানে কিচ্ছু না, সমস্যাটা তোমাদের আমি একটু ভালো করে বুঝাই, তাহলে বুঝবা। আচ্ছা, প্রথম থেকে আমরা লিখি। হবে, প্রথম থেকে লিখি। দেখো গতিশক্তি যেটা ইকে, ইকে সমানুপাতিক আছে কিসের দেখো তো, ভি স্কোয়ার, তাই না? এই দেখো ভি স্কোয়ার। যখন আমাদের এইটা লিখতেছি, যখন হচ্ছে গতিশক্তি বেগের সমানুপাতিক লিখতেছি, তখন আমাদের যেটা এম ভর, সেটা কি থাকতেছে বলতো, স্থির, স্থির থাকতেছে, মানে কনস্ট্যান্ট। ওকে, যখন আমরা লিখতেছি ইকে সমানুপাতিক এম, তখন আমাদের কি স্থির থাকতেছে এখানে দেখো, তখন আমাদের স্থির থাকতেছে কি এখানে, ভি, মানে যেটা বেগ, বেগ সেটা স্থির থাকতেছে। বুঝতে পারতেছো? আবার যখন লিখতেছি ই কে সমানুপাতিক 1/m, মানে কি গতিশক্তি ভরের ব্যস্তানুপাতিক, তখন আমাদের এখানে কি স্থির থাকতেছে, এটা ভর বেগ পি, তখন আমাদের স্থির থাকতেছে। ওকে, এই যেটা ডিফাইন করে দেওয়া লাগবে, তখন 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 তোমাকে হুট করে বললো যে গতিশক্তি, গতিশক্তির সাথে ভরের সম্পর্ক কি, তখন তুমি তো দিতে পারো সমানুপাতিকও দিতে পারো, ব্যস্তানুপাতিকও দিতে পারো, তখন তোমাকে ডিফাইন করে দেওয়া লাগবে যে কোনটাতে ভি স্থির এবং কোনটাতে পি স্থির। বুঝতে পারছো? আর যদি এমসিকিউতে আসে, তাহলে তো তোমরা পারবা যে ওই যে তোমার গতিশক্তির সাথে ভরের সম্পর্ক কিরকম। নিচে যদি এমসিকিউ, এমসিকিউতে অপশন থাকে, অপশনে দেখবা যে দুইটার মধ্যে একটা অপশন থাকবে শিওর, একটা অপশন দাগাই দিবা, আর দুটো অপশন থাকলে তো যে কোনো একটা দাগাই দিবা, মার্ক শিওর পাইবাই, সমস্যা নাই। আর যদি দেওয়া থাকে ভি স্থির পি স্থির, তখন তোমাকে এটা সেটা বুঝে নেওয়া লাগবে, যে এটা ভালো করে আয়ত্ত করো। ওকে, একদম খুব ভালোভাবে এটা আয়ত্ত করে ফেলো। বুঝতে পারছো? বুঝতে পারছো কি বলো, বুঝেছো এটা? এই যে যেটা বিভব শক্তি তোমাদের বুঝাইলাম, বুঝছো, যেটা বিভব শক্তি বুঝাইলাম, বিভব শক্তি একটু দেখে নাও তো, এটা একটু ভালো করে মনে রাখবে। ওকে, বিভব শক্তি এটা হচ্ছে ইপি, একটু মনে রাখো, ইপি ইজিক্যাল টু হচ্ছে এম জি এইচ, তাই না?
যে এখানে যে যে এইচটা কিন্তু ভুল করবে না, কোনো সময় ভুল করবে না। এইচটা কিন্তু সব সময় নিবা হচ্ছে ভূমি থেকে উচ্চতা, ভূমি থেকে উচ্চতা নিবা। ওকে, ভূমি মানে কি, যেখানে একদম নিচ মাটি, সেই মাটি থেকে একদম উচ্চতা নিবা। মাটি থেকে যতটুকু উচ্চতা হয় ততটুকু এইচ ক্যালকুলেশন করবে। ওকে, বুঝছো? এখন আমাদের এই যে গতিশক্তি এবং বিভব শক্তি, এই পার্টটুকু আমাদের পড়া শেষ। তুমি কি জানো এই পার্টটুকু আমাদের পড়া শেষ? এখন আমরা কি করবো বলো? এখন হচ্ছে আমরা ওই যে ফের প্র্যাকটিস প্রবলেম সলভ করব। প্র্যাকটিস প্রবলেম কয়েকটা সলভ করার পর আমাদের হচ্ছে ক্লাসটা শেষ। বুঝতে পারছো? ওকে, ঠিক আছে, চলো প্র্যাকটিস প্রবলেম তাহলে সলভ করি। আচ্ছা দেখো, বোর্ডে হচ্ছে দুইটা ম্যাথ দেখতে পাচ্ছ, তাই না? প্রথম ম্যাথে আমাদের কি বলছে, উদ্দীপকটা দেখো, এখানে তিনটা কোয়েশ্চেন দেওয়া আছে এবং উপরে একটা উদ্দীপক আছে, তাই না? 10 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর ইউ তাহলে কত, 0, স্থির বস্তু বলছে। 10 সেকেন্ড টি, 10 সেকেন্ড ব্যাপী এফ 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, বস্তুটির গতিশক্তি কত, তাই না? তাহলে 1 নম্বর আমরা সলভ করি। আমরা যদি গতিশক্তি বের করতে যাই তাহলে গতিশক্তির ফর্মুলা আমরা কি জানি বলো তো? ই কে, তাই না? কাইনেটিক এনার্জি ইজিক্যাল টু হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। আমাদের এখানে ডেটা কি কি আছে দেখো তো, এম আছে, তাই না? এম ইজিক্যাল টু হচ্ছে 10 কেজি। তারপর আর কিছু আছে? হাফ তো কনস্ট্যান্ট। ভি আমাদের হচ্ছে 9। ভি আমাদের কত? ভি আমাদের আগে বের করতে হবে। ভি যদি বের করতে না পারি তাহলে কি আমাদের ম্যাথটা সলভ হবে? কারণ আমাদের ফর্মুলাই তো হাফ এম ভি স্কোয়ার। তো চলো আমরা ভিটা বের করি। আমাদের ইউ দেওয়া আছে, বুঝতে পারতেছো তোমরা? ইউ, এই দেখো, স্থির বস্তু, তাহলে ইউ কত, 0 মিটার/সেকেন্ড। বল প্রয়োগ করছি কত, এফ 10 নিউটন, 10 নিউটন। তো কোন বস্তুর উপর যদি বল প্রয়োগ করি তাহলে বস্তুটা যে ত্বরণ ঘটে সেটা তো সবাই জানে। তাহলে ত্বরণটা যদি আমরা বের করতে পারি তাহলে বেগটা বের করতে পারবো। কিভাবে? চলো দেখি একটু। আমরা জানি না এফ ইজিক্যাল টু এম এ, জানি তো। এ মানে কি, ত্বরণ, সবাই জানে এফ বাই এম। এফ এর মান কত, 10, ভর কত, 10। আলটিমেটলি এটা মিটার/সেকেন্ড স্কোয়ারের অ্যান্সারটা আসবে আমাদের, তাহলে তো হচ্ছে 1 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণ। পেয়ে গেলাম, তাই না? এখন আমরা যে বেগটা বের করব, ভি, ভি সমান আমরা এরকম একটা সূত্র জানি না, ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি। গতি অধ্যায় থেকে আমরা তো এই সূত্রটা জানি। ইউ আমাদের কি, 0। আলহামদুলিল্লাহ। তাহলে ইউ যদি আমাদের 0 হয়, আলটিমেটলি এটুকু 0, তাহলে আমাদের শুধু থাকে এ এবং টি। এ এবং টি আমরা চলো বসাই। এ আমাদের কত, 1, তাই না? এবং দেখো টি কিন্তু আমাদের দেওয়া ছিল, টি আমরা এদিকে তুলতে ভুলে গেছি। টি আমাদের দেওয়া ছিল 10 সেকেন্ড ব্যাপী, তাই না? 10 সেকেন্ড ইন্টু কত, 10 সেকেন্ড। তাহলে আমাদের ভি কত, 10 মিটার/সেকেন্ড। এই দেখো আমরা এখন ভি পেয়ে গেলাম। ভি পেয়ে যাওয়ার পর আমাদের গতিশক্তি বের করতে আর কোনো সমস্যা আছে? এখন দেখো, ই কে ইজিক্যাল টু হাফ এম ভি স্কোয়ার। হাফ ইন্টু এম হচ্ছে 10 ইন্টু ভি হচ্ছে 10-এর উপর স্কোয়ার, তাই না? তাহলে আমাদের এটা কত আসে, আলটিমেটলি আসে 500, 500 জুল। শক্তির একক জুল না? বলো তো, শক্তির একক জুল না? দেখাইলাম না, 500 জুল, তাই না? হ্যাঁ, 500 জুলই তো আছে আনসার। ওকে, 1 নম্বরটা আমাদের শেষ। আচ্ছা, একের হচ্ছে এটা আমরা ক করছি, দুঃখিত, একের হচ্ছে আমরা ক করছি, এটা ক শেষ করলাম। ক শেষ করার পর আমরা হচ্ছে ক্ষয়ে যাব। ওকে, ক্ষয়ে যাব। আমাদের হচ্ছে বেগ কত বের করছিলাম, 10 মিটার/সেকেন্ড বেগ বের করছিলাম। এটা কিন্তু মনে রাখবো, বুঝছো? এটা লাগবে, কিভাবে লাগবে আমি তোমাদের দেখাচ্ছি। ওকে, এটা হচ্ছে তোমাদের একটা জিনিস দেখাবো এখন। সেটা হচ্ছে, দেখো তো, খ নম্বর আমরা এখন অ্যান্সার করবো, খ নম্বর। ওকে, দেখো, আমাদের কাছে একটা বস্তু ছিল, বস্তুটা ছিল কত, এম 10 কেজি। বস্তুটার উপর আমরা বল প্রয়োগ করছি কতটুকু, টি ইজিক্যাল টু 10 সেকেন্ড। ওকে, এখন এটার উপর বল প্রয়োগ করছি এফ 10 নিউটন, তাই না? ওকে, তারপর কি হয়েছে, তারপর হচ্ছে বস্তুটা একটা বেগ লাভ করছে এখানে আসার পর, এখানের পর একটা বেগ লাভ করছে ভি, তাই না? ভি এখানে লাভ করছে, ভি কত, 10 মিটার/সেকেন্ড। ওকে, তারপরে হচ্ছে বস্তুটা যেতেই ছিল, মনে করলাম যে 20 সেকেন্ড পর বস্তুটা, যে 20 সেকেন্ড আমাদের এখানে যেহেতু দেওয়া আছে 20 সেকেন্ড, সেই জন্য আমরা ধরে নিলাম যে 20 সেকেন্ড পর বস্তুটা আমাদের এখানে আসছে। তো দেখো তো,
আমরা 10 সেকেন্ড মাত্র হচ্ছে বস্তুটার উপর বল প্রয়োগ করছি। কতক্ষণ? 10 সেকেন্ড। 10 সেকেন্ড পর যে বস্তুটা চলতেছে তাহলে সমবেগ নিয়ে চলতেছে না? তাহলে বেগ যে এইখানে আমাদের বস্তুটার হইলো 10 মিটার/সেকেন্ড, এইখানে 20 সেকেন্ড পর আসার পর আমাদের বেগ কতই থাকবে? ভি ইজিক্যাল টু 10 মিটার/সেকেন্ডই থাকবে, তাই না? কারণ সমবেগ। তারপর আমরা বল কোনো প্রয়োগ করতেছি না, 10 সেকেন্ড পর আর বল প্রয়োগ করতেইছি না, তাহলে বেগ আমাদের কত থাকবে? 10 মিটার/সেকেন্ড থাকবে। তাহলে আমরা যে নম্বরে বের করলাম বেগ ভি ইজিক্যাল টু 10 মিটার/সেকেন্ড, বেগটা তো আমাদের এমনি বের করা লাগবে, তাই না? তাহলে বেগ আমাদের কষ্ট করে আর বের করা লাগলো? যদি নম্বরে থাকে তাহলে হচ্ছে তোমরা লিখে দিবে যে থেকে পাই ভি ইজিক্যাল টু এত। তারপর লিখবে যে যেহেতু বস্তুটি সমবেগে চলছে তাই 20 সেকেন্ড পর বস্তুটির বেগ হবে 10 মিটার/সেকেন্ড। ওকে। আর যদি না দেওয়া থাকে তাহলে তোমরা হচ্ছে আগে বের করবে এই বেগটা, বের করার পর তখন লিখবে যে যেহেতু বস্তুটা সমবেগে চলছে তাই 20 মিনিট পর 20 সেকেন্ড পর বস্তুটার বেগ হবে 10 মিটার/সেকেন্ড। ওকে। তারপরে হচ্ছে আমরা এখন কি বের করবো বলতো? গতিশক্তি। গতিশক্তি ওই ইকে ফর্মুলা, ইকে ইজিক্যাল টু হচ্ছে হাফ এম বি স্কোয়ার, হাফ ইন্টু এম 10 ইন্টু বেগ হচ্ছে 10-এর উপর স্কোয়ার ইজিক্যাল টু হচ্ছে 500 জুল। অ্যান্সার। দেখছো? তাহলে হচ্ছে আমরা বল প্রয়োগ করা বাদ দিয়ে দিয়েছি, তখন সমবেগে চলতেছে। বল প্রয়োগ না করলে কিন্তু আর কি হয় না বলতো? শক্তি আর বাড়ে না। এখন একটা জিনিস তোমরা কি রিলেট করতে পারতেছো? কাজ শক্তি সমতুল্য কিসের জন্য বলছিলাম? দেখো, এই যে দেখো বল প্রয়োগ করতেছি, এর থেকে পর্যন্ত আমরা বল প্রয়োগ করতেছি, তারপরে বল প্রয়োগ বন্ধ করে দিলাম। বল প্রয়োগ যদি বন্ধ করে দিই তাহলে কি কাজ আমাদের হইতো বলো? তাহলে কি আমাদের আর কাজ হইতো? কাজ কিন্তু আর হইতো না। আমরা যতক্ষণ বল প্রয়োগ করবো ততক্ষণে সরণ নিয়েই কাজ করতাম। মনে আছে? যতক্ষণ বল ততক্ষণে সরণ। তাহলে আমরা এই পর্যন্ত বল প্রয়োগ করছি, তাহলে এইটুকু সরণ নিয়ে আমরা কাজ বের করতাম। এখন দেখো, আমরা প্রথমে যখন এই পর্যন্ত বল প্রয়োগ করলাম তখন আমরা গতিশক্তি বের করলাম, তাই না? গতিশক্তি তো এক প্রকার শক্তি। তো এই পর্যন্ত আমরা তখন আগে শক্তি বের করলাম, কত হয়েছিল? 500 জুল। তারপরে আমরা বল প্রয়োগ করা বন্ধ করে দিলাম, তারপরেও আমাদের 20 সেকেন্ড পর কত আমাদের শক্তি হলো? 500 জুল। তাহলে বুঝতেছো কাজ শক্তি সমতুল্য কিভাবে? যেমন এইদিকে আর কাজ হচ্ছে না, বল প্রয়োগ করা বন্ধ করে দিচ্ছি, তখন আমাদের আর কাজ হচ্ছে না। তেমনি যখনই বল প্রয়োগ করা বন্ধ করে দিচ্ছি তখন আমাদের শক্তিও বাড়তেছে না, তাই না? তাহলে কি কাজ শক্তি সমতুল্য। বুঝতেছো কিসের জন্য লিখছিলাম ওই বিষয়টা? যদি পুরো 20 সেকেন্ড বল প্রয়োগ করা হতো, দেখো প্রথমে আমরা 10 সেকেন্ড করছিলাম, দেওয়াই ছিল, তাই না? এখন যদি আমরা 10 সেকেন্ড না করে পুরো 20 সেকেন্ডটি একদম এই পর্যন্ত যদি বলটা প্রয়োগ করি তাহলে গতিশক্তি কত? চলো এখন আমাদের আবার ত্বরণ বের করতে হবে এবং আমাদের বেগ বের করতে হবে। আমাদের হচ্ছে গ নাম্বার। ওকে, দেখো গ নাম্বার মানে টি ইজিক্যাল টু ধরলাম যে এটা আমরা 20 সেকেন্ড, ওকে, এ পর্যন্ত হচ্ছে 20 সেকেন্ড, এই 20 সেকেন্ড পর্যন্ত যদি পুরো আমরা বল প্রয়োগ করি, এফ মানে কি 10 নিউটন, তাহলে আমাদের গতিশক্তি কত বের করতে হবে? ওকে, চলো আমরা আগে তাহলে ত্বরণটা বের করি। এফ ইজিক্যাল টু এম এ, তাহলে এ ইজিক্যাল টু কত? 1 মিটার/সেকেন্ড স্কোয়ার। এটা কিভাবে ভাইয়া পাইলেন 1 মিটার/সেকেন্ড স্কোয়ার? ওই যে করছিলাম আমরা, এম আর আমাদের এফ, ত্বরণ আর আমাদের বল তো সেমই, সরি, বল আর আমাদের ভর তো সেম আছে, তাই না? একই আছে, বলের মানও বাড়াইনি আমরা, হচ্ছে ভরের মানও বাড়াইনি, তাই না? ভরও বাড়াইনি বস্তুটা। আমরা শুধু কি বাড়াইছি দেখো তো, বল কতক্ষণ ধরে প্রয়োগ করতেছি এই সময়টা শুধু বাড়াইছি, তাই না? সময়টা বাড়ানোর কারণে আমাদের এখন এখানে ভি, এটা আমাদের বের করতে হবে। ইউ তো আমাদের স্থির অবস্থা থেকে ছিল, মানে 0 মিটার/সেকেন্ড। ওকে, ইউ প্লাস এ টি, দেখো এটাতে কি আলটিমেটলি 0, এ কত 1 এবং টি কত দেখো 20 সেকেন্ড, তাই না? আলটিমেটলি এটা মিটার/সেকেন্ড নেই, অ্যান্সারটা আসবে। তাহলে আমাদের এটা কত হচ্ছে? 20 মিটার/সেকেন্ড। দেখছো, বেশিক্ষণ ধরে বল প্রয়োগ করার কারণে কি হয়েছে? বেশিক্ষণ বেগ কি বেড়ে গেছে, তাই না? এখন আমাদের কি বলছে? গতিশক্তি কত? চলো ফর্মুলা, হাফ এম ভি স্কোয়ার, হাফ ইন্টু 10 ইন্টু 20-এর উপর স্কোয়ার। ওকে, তাহলে হচ্ছে 2 × 4 = 400, 4×5 = 20, এত জুল আমাদের অ্যান্সার। বুঝতেছো? আমাদের হচ্ছে এত জুল অ্যান্সার। ওকে, ঠিক আছে না? আচ্ছা 2000 হবে না? 2000 এত হবে, একক দশক শতক হাজার 2000 এতই তো হবে। ওকে, এত জুল হচ্ছে আমাদের অ্যান্সার। তোমরা একটা ক্যালকুলেশন করে নিও ক্যালকুলেটর দিয়ে। ওকে, এত জুল হচ্ছে আমাদের অ্যান্সার। এই যে পুরো যদি 20 সেকেন্ড আমরা বলটা প্রয়োগ করতাম। ঠিক আছে, বুঝছো প্রসেসটা? বুঝছো? ওকে, গুড। এখন আমরা হচ্ছে 2 নম্বরে যাব, 2 নম্বর ম্যাথটাতে যাব। আমরা 1 নম্বরটা শেষ করলাম, 1 নম্বরের ক খ গ তিনটাই শেষ করলাম, এখন আমরা 2 নম্বরে যাব। ওকে, চলো মিশাই দিই।
2 নম্বর কি বলছে, 5 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 10 সেকেন্ড বল প্রয়োগ করার পর তার গতিশক্তি 500 জুল হয়, কি পরিমাণ বল প্রয়োগ করা হয়েছিল? তার মানে কি 5 কেজি ভরের একটা বস্তু ছিল, বস্তুটা স্থির ছিল, 5 কেজি ভরের একটা বস্তু ছিল এম, 5 কেজি, বস্তুটার ইউ 0 মিটার পার সেকেন্ড স্থির ছিল। ওকে, বস্তুটার উপর আমরা একটা বল প্রয়োগ করলাম, কতক্ষণ বল প্রয়োগ করলাম? টি, 10 সেকেন্ড। 10 সেকেন্ড বল প্রয়োগ করার পর তার গতিশক্তি ই কে কত হইল? 500 জুল। এখন আমরা যে 10 সেকেন্ড বলটা প্রয়োগ করছিলাম বস্তুটার উপর, ওই বলটা কত, আমরা কতটুকু বল প্রয়োগ করছিলাম এই বস্তুটার উপর, বুঝছো? বস্তুটা তো যাচ্ছিল বল প্রয়োগ করার পর, তাহলে বস্তুটার উপর আমরা কতটুকু বল প্রয়োগ করছি এটা আমাদের বের করতে হবে। আমাদের দেওয়া আছে গতিশক্তি, বল প্রয়োগ করছে কতটুকু, এটা বের করার জন্য আমাদের কি লাগবে? ত্বরণ লাগবে, ত্বরণের জন্য আমাদের বেগ লাগবে, তাই না? আর বেগ আমরা বের করতে পারবো কোথা থেকে? আচ্ছা, আমি তোমাদের একটা একটা করে দেখাই, বুঝছো? একটা একটা করে দেখাই, তাহলে বুঝবো। আমাদের কি লাগবে? বল লাগবে, তাই না? এফ সমান এম এ, তাই না? এখন আমাদের ভর কিন্তু দেওয়া আছে, বস্তুর ভর 5 কেজি দেওয়া আছে, আমাদের ত্বরণ নাই, তাই না? ত্বরণ বের করার জন্য আমাদের কি লাগে বলতো? এ ইজিক্যাল হচ্ছে শেষ বেগ মাইনাস হচ্ছে আদি বেগ ভাগ হচ্ছে সময়। আমাদের আদি বেগ তো দেওয়া আছে, আদি বেগ আছে না, এই যে 0, আদি বেগ 0, আমাদের শেষ বেগটা নাই, এবং সময় কি দেওয়া আছে? সময় দেওয়া আছে কত? 10 সেকেন্ড। তাহলে আমাদের এখান থেকে কি বের করতে হবে? ভি বের করতে হবে, তাই না? এখন ভি বের করার জন্য আমরা কি করতে পারি দেখো, ই কে, তাই না? গতিশক্তি, গতিশক্তি আমাদের দেওয়া আছে কিন্তু, ওকে, হাফ, এটা তো আমাদের কনস্ট্যান্ট, ইন্টু এম, এম এর মান আমরা জানি 5 কেজি, ইন্টু ভি স্কোয়ার, তাই না? এটা জানি, এইটা জানি, ভি এখান থেকে বের করতে পারবো না, আমরা যদি এদিকে ভিটা নিয়ে চলে আসি তাহলে আমাদের কি হয়? স্কোয়ার জন্য স্কোয়ারটা ওইদিকে পার করে দিলে রুট হয়ে যায়, উপরে কি থাকে আমাদের? 2 ই কে, তাই না? ডিভাইডেড বাই কি থাকে? এম, তাই না? এই ফর্মুলা চলে আসে না? তখন এটা দিয়ে আমরা বের করে ফেলতে পারবো। ওকে, দেখতে পাচ্তেছো? মানে আমাদের কি বের করতে হবে, আমাদের কোনটা আসলে বের করতে বলছে, ওটার জন্য আমাদের কি 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 আগে বের করা লাগবে সেটা সেটা আমরা মাথার মধ্যে আগে ঠিক করে নিব। ওকে, তারপর আমরা ম্যাথটা করা শুরু করব। তো ঠিক আছে, চলো আমরা তাহলে হচ্ছে আগে গতিশক্তির ফর্মুলাটা থেকে বের করে ফেলি। ই কে ইজিক্যাল টু হাফ এম ভি স্কোয়ার, তাহলে ভি এদিকে রাখলে কি হয়? ওইদিকে রুট হয়ে যায়, রুট হয়ে যাওয়ার পর এদিকে হয় 2 ই কে ডিভাইডেড বাই হয় কি? এম। ওকে, দুটো বার, চলো মান বসাই। 2 ইন্টু 500, ইকের মান কত? 500 জুল, ডিভাইডেড বাই কত? এম কত? এম হচ্ছে 5 কেজি। তাহলে এটা আমাদের আলটিমেটলি অ্যান্সার আসে কত? রুট, রুট হচ্ছে 200 না, রুট 200, এটা হচ্ছে আমাদের এত মিটার পার সেকেন্ড, অ্যান্সার চলে আসলো। আমরা ভি এর মানটা পেয়ে গেলাম না? রুট 200, ভি এর মান পাইলাম না? না পাইলাম, পেয়ে গেছি। এখন আমাদের লাগবে কিসের মান? ত্বরণের মান। দেখো, এ শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড বাই হচ্ছে টি সময়। শেষ বেগ আমাদের কত পাইলাম? রুট 200 মাইনাস আদি বেগ মাইনাস 0, দিয়ে দিলাম আদি বেগটা, না দিলেও তো সমস্যা নেই কারণ 0 তো আদি বেগ। সময় কত? 10 সেকেন্ড, 10 সেকেন্ড, তাই না? তাহলে আমরা এখানে ত্বরণের মানটা কত পাই? চলো তো ত্বরণের মানটা আমরা বের করি। রুট 200 ভাগ কত? 10, রুট 2 আসে না? দেখো, রুট 2, এটা হচ্ছে আমরা কি পাইলাম? ত্বরণের মান। ত্বরণের একক কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এখন আমরা বল প্রয়োগ কত করছিলাম এটা বের করতে হবে। এফ ইজিক্যাল টু এম এ, এখন আমাদের কাছে এমও আছে এও আছে, তাই না? এম এর মান কত? 5 কেজি, ইন্টু এর মান কত? রুট 2, ইজিক্যাল টু হচ্ছে 5 রুট 2 এত নিউটন। এই যে 5 রুট 2 নিউটন আমরা বল প্রয়োগ করছিলাম। আমরা তাহলে বল প্রয়োগ করছিলাম কতটুকু? বল প্রয়োগ করছিলাম 5 রুট 2 নিউটন। বোঝা গেছে? বোঝা গেছে আমরা কতটুকু বল প্রয়োগ করছিলাম, কিভাবে কিভাবে প্রসেস দিয়ে বের করা লাগে। আসলে তোমরা যদি এখানে মানগুলো যদি বসাইতে পারো, ঠিকঠাক মতো যদি মানগুলো বসাইতে পারো, তাহলে আসলে অঙ্ক আর অঙ্ক থাকে না, অঙ্ক তখন ম্যাথ হয়ে যায়, বুঝতে পেরেছো?
তখন অঙ্কগুলো ম্যাথ হয়ে যায়। বুঝতে পেরেছো তোমরা? ওকে, ওকে, ধন্যবাদ স্টুডেন্ট মনোযোগ দিয়ে ক্লাস করার জন্য। ওকে।